ঘন কুয়াশায় ঢাকা সুউচ্চ পাহাড়ের চূড়া, চারপাশের সবুজের সমারোহ, আর দূর থেকে ভেসে আসা সাগরের বিশাল ঢেউয়ের গর্জন। কেমন হবে যদি বলি এই সব কিছু আপনি এক জায়গাতেই পেয়ে যাবেন? পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বুক ভরা শ্বাস নিয়ে যখন নিচে তাকাবেন, মনে হবে যেন নৈসর্গিক এক স্বর্গরাজ্যে এসে পড়েছেন। মাশাআল্লাহ, প্রকৃতির এই মায়াবী রূপ যে কাউকেই এক নিমিষে মুগ্ধ করতে বাধ্য। হ্যাঁ বন্ধুরা, বলছি বাংলাদেশের ভ্রমণ পিয়াসীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং বৈচিত্র্যময় একটি জায়গা হলো চট্টগ্রামের সীতাকুণ্ড। আর আজ আমরা আপনাদেরকে আমাদের সাথে নিয়ে যাব পাহাড় আর সমুদ্রের এই অদ্ভুত সুন্দর মায়াজালে। আজকের এই ট্রিপটি হতে যাচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি একটি ট্রিপ। যারা অল্প খরচে একদিনে পাহাড়ের চূড়া এবং রাতে সাগরের পাড়ে তাঁবুতে থাকার মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে একদম পারফেক্ট একটি গাইডলাইন। আজকের এই ভিডিওতে আমরা কভার করব সীতাকুণ্ডের বিখ্যাত চন্দ্রনাথ পাহাড়, মিনি সুইজারল্যান্ড খ্যাত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, এবং ভিডিওর শেষ ভাগে আপনাদের জন্য থাকছে দারুণ একটি সারপ্রাইজ। আমরা যাব বারবকুণ্ড সমুদ্র সৈকতের একদম সিক্রেট একটি ক্যাম্পসাইটে, যেখানে রাতের বেলায় তাঁবুতে থাকার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমাদের চ্যানেল ট্রাভেল A1 এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে এমন সুন্দর সব ভ্রমণ গাইড সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আল্লাহর নাম নিয়ে শুরু করা যাক আমাদের এবারের রোমাঞ্চকর যাত্রা। আমরা আমাদের যাত্রা শুরু করি ঢাকার ফকিরাপুল বাসস্ট্যান্ড থেকে। যারা একটু রিল্যাক্সে এবং আরামে ভ্রমণ করতে পছন্দ করেন, তাদের জন্য বাস হতে পারে দারুণ একটি অপশন। আমরা আগে থেকেই শ্যামলী পরিবহনের টিকিট কেটে রেখেছিলাম, যার ভাড়া পড়েছিল জনপ্রতি 650 টাকা। তবে আপনি যদি বাজেট ট্রাভেলার হন এবং যাতায়াত খরচটা একদম কমিয়ে আনতে চান, তবে আপনার জন্য সেরা অপশন হতে পারে ট্রেন। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামগামী মেইল ট্রেনে করে চলে যেতে পারেন। মেইল ট্রেনে ভাড়া পড়বে মাত্র 130 টাকার মতো। তবে ট্রেনে গেলে আপনাকে লোকাল যাত্রীদের ভিড় ঠেলে একটু কষ্ট করে যেতে হবে। আমাদের বাসটি নির্দিষ্ট সময়ে ফকিরাপুল থেকে ছেড়ে দিল। রাতের ঢাকার সোডিয়াম লাইটের আলো পেছনে ফেলে আমাদের বাস ছুটে চলল হাইওয়ে ধরে। ঢাকা থেকে সীতাকুণ্ডের দূরত্ব প্রায় 230 কিলোমিটারের মতো। রাতের ফাঁকা রাস্তায় বাসের জানালা দিয়ে আসা শীতল বাতাস আর হালকা মিউজিক সব মিলিয়ে এক অন্যরকম প্রশান্তি কাজ করছিল। এভাবে বেশ কিছুটা পথ পাড়ি দেওয়ার পর রাত 3:20 দিকে আমাদের বাসটি যাত্রাবিরতি দিল কুমিল্লার বিখ্যাত হোটেল নূরমহলে। এখানে বাস সাধারণত 20 মিনিটের মতো বিরতি দেয়। আমরাও বাস থেকে নেমে একটু ফ্রেশ হয়ে নিলাম। হাইওয়ের হোটেলগুলোতে যে কোনো খাবার খাওয়ার আগে অবশ্যই দাম জিজ্ঞেস করে নেবেন। অনেক সময় না জেনে খেলে পরে বিল দেওয়ার সময় বাজেটের চেয়ে অনেক টাকা বেশি গুনতে হয়। আমরা হালকা চা নাস্তা শেষ করে আবারও বাসে উঠে পড়লাম। বাস তার আপন গতিতে ছুটতে চলল সীতাকুণ্ডের পানে। সকাল 6:10 আমাদের বাস সীতাকুণ্ড বাস টার্মিনালে নামিয়ে দিল। ভোরের সীতাকুণ্ড শহরের স্নিগ্ধ বাতাস আমাদের সারা রাতের বাস জার্নির ক্লান্তি যেন এক নিমেষেই দূর করে দিল। বাস আপনাকে যেখানে নামিয়ে দিবে সেখান থেকে হাতের বাঁ পাশের সিঁড়ি দিয়ে একটু নিচে নামলেই আপনি সীতাকুণ্ড বাজার পেয়ে যাবেন। পাহাড়ে ওঠার আগে শরীরে যথেষ্ট এনার্জি দরকার, তাই আমরা প্রথমেই সকালের নাস্তাটা সেরে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। বাজারের ভেতরেই বেশ কিছু সাধারণ মানের রেস্তোরাঁ আছে, যেগুলোতে খুব সকাল থেকেই নাস্তা পাওয়া যায়। আমরা একটা হোটেলে ঢুকে গরম গরম পরোটা, ভাজি আর ডাল দিয়ে নাস্তা সেরে নিলাম। এখানে আমাদের জনপ্রতি খরচ হয়েছিল মাত্র 70 টাকা। এখানে একটা তথ্য দিয়ে রাখি, আপনি যদি রাতে সীতাকুণ্ড থাকতে চান, তবে এই বাজার এলাকাতেই বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেল পেয়ে যাবেন। যাই হোক, নাস্তা শেষ করার পর এবার আমাদের প্রথম গন্তব্য চন্দ্রনাথ পাহাড়।
সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড়ের নিচে যাওয়ার জন্য আপনাকে সিএনজি নিতে হবে। আমরা সিএনজি স্ট্যান্ড থেকে জনপ্রতি 20 টাকা ভাড়ায় সিএনজি নিয়ে নিলাম। আপনি চাইলে পুরো সিএনজি 100 টাকা দিয়ে রিজার্ভ করেও নিতে পারেন। মাত্র 10 থেকে 15 মিনিটের চমৎকার একটি পথ পাড়ি দিয়ে আমাদের সিএনজি চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে এসে পৌঁছালো। এখানে নামার পর দেখবেন রাস্তার দুই পাশে অসংখ্য ছোট বড় দোকানপাট। পাহাড়ে ওঠার জন্য প্রয়োজনীয় প্রায় সব কিছুই আপনি এই দোকানগুলোতে পেয়ে যাবেন। ট্রেকিং করার সময় ভারী ব্যাগ সাথে নিয়ে ওঠাটা ভীষণ কষ্টের, তাই আমরা আমাদের ভারী ব্যাগগুলো এই দোকানগুলোতে রেখে গেলাম। ব্যাগ প্রতি তারা চার্জ নেয় মাত্র 30 টাকা। পাহাড়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো একটি ভালো গ্রিপযুক্ত লাঠি। আমরা এখানকার লাকি স্টোর নামের একটি দোকান থেকে পাহাড়ে ওঠার সাপোর্টের জন্য বাঁশের লাঠি কিনে নিলাম। লাঠিগুলোর দাম নিল 40 টাকা করে। যাই হোক, লাঠি হাতে নিয়ে আমরা মূল ট্রেকিংয়ের দিকে পা বাড়ালাম। এখানে একটা কথা বলে রাখি, পাহাড়ে ওঠার সময় অবশ্যই আরামদায়ক এবং ঢিলে ঢালা সুতি কাপড় পরার চেষ্টা করবেন, আর পায়ে অবশ্যই ভালো গ্রিপ আছে এমন ট্রেকিং শু পরবেন, যাতে পাহাড়ি পিচ্ছিল রাস্তায় পা পিছলে না যায়। এখানে একটা তথ্য দিয়ে রাখি, যারা নিজেদের গাড়ি বা বাইক নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু একদম পাহাড়ের নিচেই পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। সো নো টেনশন, এবার পাহাড়ে ওঠার পালা। পাহাড়ে ওঠার মূল গেট পার হওয়ার পর আপনি দুটি রাস্তা দেখতে পাবেন। হাতের ডান দিকের রাস্তাটি হলো মন্দিরের সিঁড়ির রাস্তা, আর বাঁ দিকের রাস্তাটি হলো স্বাভাবিক পাহাড়ি মাটির রাস্তা। আমাদের রেকমেন্ডেশন থাকবে ওঠার সময় সিঁড়ির রাস্তাটি পুরোপুরি অ্যাভয়েড করার, কারণ খাড়া সিঁড়ি বেয়ে উপরে ওঠাটা অত্যন্ত কষ্টসাধ্য এবং হাঁটুতে প্রচুর চাপ পড়ে। তাই আমরা বাঁ দিকের মাটির রাস্তা ধরেই আমাদের আরোহণ শুরু করলাম। যেহেতু দিনটি ছিল শুক্রবার, তাই স্বভাবতই মানুষের বেশ ভিড় ছিল। ধর্ম বর্ণ নির্বিশেষে হাজারো মানুষ এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এখানে ছুটে আসে। আমাদের হাঁটার পথটা ছিল বৈচিত্র্যে ভরপুর। কখনো উঁচু এবড়োথেবড়ো মাটির পথ, কখনো গাছের শেকড় আঁকড়ে ধরে ওঠা, আবার কখনো ছোট ছোট সিঁড়ি। দুপাশের ঘন সবুজ জঙ্গল আর পাহাড়ি পাখির ডাক আমাদের যাত্রাকে আরও মোহনীয় করে তুলেছিল। পাহাড়ের যত উপরে উঠছিলাম, চারপাশের দৃশ্য যেন ততটাই সুন্দর আর বিশাল আকার ধারণ করছিল। টানা বেশ কিছুক্ষণ খাড়া পাহাড় বেয়ে ওঠার পর আমরা সবাই বেশ হাঁপিয়ে উঠলাম। ট্রেকিংয়ের এই পর্যায়ে এসে শরীর থেকে প্রচুর ঘাম ঝরে, তাই নিজেদেরকে হাইড্রেটেড রাখা খুবই জরুরি। আমরা মাঝপথে থাকা একটা টং দোকানে এসে বিশ্রাম নিলাম। এখানে পাহাড়িরা লেবুর শরবত, পেঁপে, আনারস, শশা কেটে বিক্রি করে। আমরা ঠান্ডা এক গ্লাস লেবুর শরবত খেয়ে শরীরের ক্লান্তিটা কিছুটা দূর করলাম। বলে রাখা ভালো, এই ট্রেকিংয়ের পথে কিছু দূর পরপরই আপনারা এই জাতীয় টুকটাক পানির দোকান পেয়ে যাবেন। যাই হোক, একটু বিশ্রাম নিয়ে আমরা আবারও হাঁটা শুরু করলাম। চন্দ্রনাথ পাহাড়ে মূলত দুটি বিখ্যাত হিন্দু মন্দির রয়েছে। পাহাড়ের প্রায় মাঝামাঝি বা অর্ধেকের একটু বেশি ওঠার পর আমরা পৌঁছে গেলাম প্রথম মন্দিরটিতে, যার নাম শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি অত্যন্ত পবিত্র একটি তীর্থস্থান। ইতিহাস থেকে জানা যায় এই মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এবং এটি একটি বিখ্যাত শক্তিপীঠ। প্রতি বছর শিবরাত্রির সময় এখানে বিশাল মেলা বসে এবং লাখ লাখ পুণ্যার্থীর সমাগম ঘটে। আমরা বিরূপাক্ষ মন্দিরের ঠিক পেছনের দিকে একটা চমৎকার ভিউ পয়েন্টে গেলাম। পাহাড়ের এই খাঁজ থেকে চারপাশের উপত্যকা আর মেঘের লুকোচুরি দেখা দারুণভাবে উপভোগ করা যায়। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে প্রচুর ছবি আর ভিডিও ধারণ করে আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যের দিকে পা বাড়ালাম। এবার আমাদের গন্তব্য পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়া, চন্দ্রনাথ মন্দির। বিরূপাক্ষ মন্দির থেকে চন্দ্রনাথ মন্দিরের এই বাকি পথটুকু বেশ খাড়া এবং চ্যালেঞ্জিং, তবে মনের জোর আর বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে
একসময় আমরা পৌঁছে গেলাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1100 ফুটেরও বেশি উচ্চতায় চন্দ্রনাথ পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়ায়। এখানকার অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। মেঘেরা যেন আপনার শরীর ছুঁয়ে দিয়ে যাবে। ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে যখন চারপাশের আদিগন্ত বিস্তৃত পাহাড় আর দূরে সাগরের বিশালতা দেখবেন, মনে হবে আপনার ট্রেকিংয়ের সকল কষ্ট সার্থক হয়েছে। যাদের শারীরিক অবস্থা পাহাড়ে হেঁটে ওঠার মতো নয়, বয়স্ক মানুষ বা হাঁটতে পারেন না, তাদের জন্য একটি বিকল্প ব্যবস্থাও রয়েছে। পাহাড়ের নিচ থেকে স্পেশাল সিএনজি পাওয়া যায়, যেগুলো অনেক উঁচু পর্যন্ত নিয়ে যায়। আপ ডাউন মিলিয়ে এই গাড়িগুলোর ভাড়া পড়বে 2000 টাকার মতো। দামাদামি করে নেওয়ার ব্যবস্থা আছে। তবে একটা কথা কি, হেঁটে পাহাড় জয়ে যে অনাবিল আনন্দ, সেটা আপনি গাড়িতে বসে কখনোই পাবেন না। চূড়ায় বেশ অনেকটা সময় কাটিয়ে প্রকৃতির এই মায়াবী রূপ মন ভরে উপভোগ করার পর এবার আমাদের নিচে নামার পালা। কারণ আমাদের আজকের ট্রিপের আরও দুটি দারুণ স্পট এক্সপ্লোর করা বাকি। এখানে বলে রাখা ভালো যে নামার ক্ষেত্রে আপনাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। পাহাড় থেকে নামাটা ওঠার চেয়েও বেশি বিপজ্জনক। এখানকার সিঁড়িগুলো অত্যন্ত খাড়া এবং অনেক জায়গায় বেশ পিচ্ছিল, তাই নামার সময় কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। নামার ক্ষেত্রে একটা বটগাছ পেয়ে যাবেন। এখানে বেশ কিছু দোকান আছে, শরবত থেকে শুরু করে পাহাড়ির টুকিটাকি জিনিসের দেখা মিলবে এখানে। আমরা সেখান থেকে একটা শরবতের দোকানে থামলাম। অতপর একটা ইন্টারেস্টিং আইটেম ট্রাই করলাম, যেটার নাম হলো লেবুর পিনিক। আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন। শরবত 10, লেবুর শরবত 10 টাকা। পেয়ারা মাখানো খাইতে পারেন, আনাস মাখানো আছে, লেবুর পিনিক আছে, পেঁপে আছে, আনাস আছে, তরমুজ আছে, আর কিছু মন চালে খাইতে পারেন। লেবুর পিনিক হবে, করা হবে লেবুর পিনিক। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আবারও নামার যাত্রা অব্যাহত রাখলাম। নামার ক্ষেত্রে আসলে শরীরের ব্যালেন্স ঠিক রেখে লাঠিতে ভর দিয়ে খুব সাবধানে একটি একটি সিঁড়ি করে পার হতে হবে। তবে বৃষ্টি হলে এই রাস্তাটি অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করে। সাবধানে সময় নিয়ে নামতে আমাদের প্রায় 50 মিনিটের মতো সময় লেগে গেল। পাহাড় থেকে নেমে আমরা প্রথমেই লাগেজ স্টোরে গিয়ে লাঠি ফেরত দিয়ে আমাদের রাখা ব্যাগগুলো সংগ্রহ করলাম। পাহাড়ের এই ট্রেকিং শেষে শরীর বেশ ক্লান্ত, কিন্তু মনের ভেতর তখনও সাগরের নীল জলরাশির হাতছানি। তাই দেরি না করে পাহাড়ের নিচ থেকে জনপ্রতি 20 টাকা ভাড়ায় সিএনজিতে আমরা আবারও ফিরে আসলাম সীতাকুণ্ড বাজারে, যেখান থেকে আমরা সকালে যাত্রা শুরু করেছিলাম। সীতাকুণ্ড বাজার থেকে এবার আমাদের গন্তব্য মিনি সুইজারল্যান্ড খ্যাত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। আমরা বাজার থেকে 150 টাকা দিয়ে একটি সিএনজি ফুল রিজার্ভ করে নিলাম। সিএনজি হাইওয়ে ধরে ছুটে চলল। রাস্তার দুই পাশে গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে প্রায় আধা ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। সিএনজি থেকে নামতেই সাগরের শো শো গর্জন আর মাতাল হাওয়া আমাদের স্বাগত জানালো। পাহাড়ের রুক্ষতা আর গাম্ভীর্য শেষে সাগরের এই বিশালতা যেন অদ্ভুত এক প্রশান্তি এনে দিল মনে। বাঁশবাড়িয়া সৈকতের অন্যতম প্রধান আকর্ষণ হল এর দীর্ঘ ঝাউবন আর সাগরের অনেকটা ভেতর পর্যন্ত হেঁটে যাওয়ার সুযোগ। আমরা যখন পৌঁছালাম তখন সাগরে ভাটা চলছে। বিস্তীর্ণ বালুচর ধরে হাঁটতে হাঁটতে আমরা দেখলাম অনেকেই সাগরের পানিতে নেমে গোসল করছে, উল্লাস করছে। সৈকতের একপাশে দেখলাম দূর দূরান্ত থেকে ঘুরতে আসা কিছু লোকাল দর্শনার্থী গোল হয়ে বসে দারুণ আড্ডা জমাচ্ছে আর গলা ছেড়ে গান গেছে। আমরা সুযোগ হাতছাড়া না করে তাদের সাথে গানে অংশ নিলাম। অচেনা মানুষের সাথে মিলেমিশে প্রকৃতির এই বিশালতার মাঝে গান গাওয়ার স্মৃতিটা আসলেই অনেকদিন মনে রাখার মতো।
গান বাজনা আর সাগরের পাড়ে দাপাদাপি করতে করতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল আমরা টেরই পাইনি। পেটের ক্ষুধা ততক্ষণে তীব্র জানান দিচ্ছে, তাই আমরা সাগরের পাড়েই ঝাউবনের ছায়ায় গড়ে ওঠা একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে বসলাম। সাগরের খোলা বাতাস গায়ে মেখে ঢেউয়ের শব্দ শুনতে শুনতে দুপুরের খাবার খাওয়ার অনুভূতিটা এক্সপ্রেশন দিয়ে বোঝানো কঠিন। আমরা জনপ্রতি মাত্র 150 টাকার প্যাকেজে ভাত, মুরগির মাংস, ঘন ডাল আর দারুণ স্বাদের টমেটো ভর্তা দিয়ে পেট পুরে খাবার খেলাম। খাবারগুলো ছিল একদম ঘরোয়া স্বাদের আর পরিবেশনও ছিল বেশ আন্তরিক। দুপুরের খাবার শেষে এবার আমরা রওনা দিলাম আমাদের আজকের ট্রিপের তৃতীয় এবং সবচেয়ে সারপ্রাইজিং ডেস্টিনেশন বারবকুণ্ড সমুদ্র সৈকতের দিকে। বাঁশবাড়িয়া সৈকত থেকে প্রথমে আমাদের মেইন রোডে আসতে হলো। সৈকত থেকে অটোতে করে মেইন রোডে আসতে জনপ্রতি ভাড়া লাগলো 20 টাকা। মেইন রোডে এসে আমরা সিএনজিতে উঠে পড়লাম, যেটার গন্তব্য ছিল বারবকুণ্ড বাজার। 15 টাকা ভাড়ায় প্রায় 10 থেকে 15 মিনিট যাত্রা শেষে আমরা বারবকুণ্ড বাজারে এসে নামলাম। বাজার থেকে এবার আমাদের যেতে হবে বারবকুণ্ড সমুদ্র সৈকতের দিকে। এখান থেকে আমরা জনপ্রতি 30 টাকা ভাড়ায় আরেকটি অটো নিয়ে নিলাম। এই অটো জার্নিটা ছিল প্রায় 25 থেকে 30 মিনিটের। অটোর চালক আমাদের রাস্তার পাশেই একটা জায়গায় নামিয়ে দিলেন, কারণ এর পরের পথটুকু অটো বা কোনো গাড়িতে যাওয়ার কোনো উপায় নেই। এখান থেকে আমাদের হেঁটে নিচে সৈকতের দিকে নামতে হবে। আমাদের আজকের ক্যাম্পসাইট এআর বিচ রিট্রিটে পৌঁছাতে এই মেঠোপথ ধরে হাঁটতে হবে প্রায় 20 থেকে 25 মিনিট। তবে এই হাঁটার পথটুকু বিন্দুমাত্র বিরক্তিকর নয়, বরং অসম্ভব সুন্দর। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে, ঠিক সেই মোহনীয় মুহূর্তে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্য এআর বিচ রিট্রিট ক্যাম্পসাইটে। এটি অত্যন্ত চমৎকার এবং গোছানো একটি ক্যাম্পসাইট। অনেকেই হয়তো ভাবছেন এখানে মেয়েদের নিয়ে বা ফ্যামিলি নিয়ে আসা যাবে কিনা। আপনাদের জন্য বলছি, এই জায়গাটি শতভাগ নিরাপদ। ছেলে মেয়ে, বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে অনায়াসে এখানে আসতে পারবেন। ক্যাম্পসাইটে পৌঁছানোর পরপরই তাদের আতিথেয়তা আমাদের মুগ্ধ করল। কর্তৃপক্ষ আমাদের কলা এবং ফ্রেশ অরেঞ্জ জুস দিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস পরিবেশন করল। সারাদিনের ক্লান্তিকর জার্নি আর লম্বা পথ হাঁটার পর এই রিফ্রেশিং ড্রিঙ্কসটা আমাদের খুবই দরকার ছিল। এখানকার প্যাকেজ সিস্টেমটা আপনাদের একটু বুঝিয়ে বলি। 1000 টাকার এই প্যাকেজের ভেতরে আপনারা তাঁবুতে থাকা, ওয়েলকাম ড্রিঙ্কস, সন্ধ্যার স্ন্যাক্স, রাতের বারবিকিউ ডিনার এবং সকালের নাস্তা সবকিছুই ইনক্লুডেড পাবেন। এখানকার চেক ইন টাইম বিকেল 4টা এবং পরদিন সকাল 8টায় চেক আউট করতে হয়। সন্ধে নামার সাথে সাথেই যারা লোকাল দর্শনার্থী ছিল তারা সবাই ফিরে গেল, আর পুরো বিস্তীর্ণ ক্যাম্প সাইট জুড়ে রয়ে গেলাম শুধু আমরা, যারা রাতের বেলায় তাঁবুতে থাকব। সন্ধ্যার পর চারপাশের পরিবেশটা একদম বদলে গেল। সাগরের গর্জন ছাড়া আর কোনো শব্দ নেই। ক্যাম্প সাইটে দারুণ সব লাইটিং করা হলো, যা রাতের অন্ধকারকে এক মায়াবী রূপ দিল। আমাদের মোবাইল, ক্যামেরা এবং অন্যান্য ডিভাইস চার্জ দেওয়ার জন্য কর্তৃপক্ষ রাতে 2 থেকে 3 ঘন্টার জন্য জেনারেটর চালু করে দেয়। আমরা সেই সুযোগে আমাদের ডিভাইসগুলো চার্জে বসিয়ে দিলাম। রাতের বেলা ক্যাম্পসাইটে বড় মাঠে সবাই মিলে দারুণ আড্ডা আর খেলাধুলায় মেতে উঠলাম। ছোটবেলার সেই জুতাচোর গেম খেলতে খেলতে হাসির রোল পড়ে গেল পুরো মাঠে। একপাশে চলছিল ক্যাম্প ফায়ার আর বারবিকিউ প্রস্তুত করার আয়োজন। কয়লার আগুনে পোড়া চিকেনের গন্ধ চারপাশে বাতাসে মোমো করছিল। আমরা খাবার শেষ করে ক্লান্ত শরীরে তাঁবুতে গিয়ে গভীর ঘুমে তলিয়ে গেলাম। আসলে এতটা ক্লান্ত ছিলাম যে পরদিন সকালে উঠে সাগরের বুক চিরে সূর্যোদয়ের সেই চমৎকার দৃশ্যটা আমাদের আর ক্যামেরায় ধারণ করা সম্ভব হয়নি। তবে এত সব ভালো অভিজ্ঞতার মাঝেও আমাদের বেশ কিছু তিক্ত অভিজ্ঞতাও রয়েছে, যা আপনাদের সাথে শেয়ার না করলেই না।
একজন পর্যটক সারাদিন ভ্রমণ শেষে রাতে যখন ক্যাম্প সাইটে ফেরে তখন তার প্রত্যাশা থাকে সময় মতো রাতের খাবারটা খেয়ে একটু বিশ্রাম নেওয়া। কিন্তু এখানে রাতের খাবার অর্থাৎ বারবিকিউ, পরোটা আর চিকেন কারি পরিবেশন করা হলো রাত 1টার দিকে, যেটা একজন ক্লান্ত ট্রাভেলারের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এত রাতে খাবার দেওয়ায় অনেকেই বিরক্ত হয়েছেন। শুধু তাই নয়, তাদের প্যাকেজে সকালের নাস্তা হিসেবে খিচুড়ি আর ডিম দেওয়ার কথা থাকলেও পরদিন সকাল 8টা বেজে যাওয়ার পরও তারা সকালের নাস্তা পরিবেশন করতে পারেনি। অন্যান্য ক্যাম্পসাইটগুলোতে যেখানে খুব সকালেই নাস্তা দিয়ে দেওয়া হয়, সেখানে তাদের এই সার্ভিসটি আমাদের বেশ হতাশ করেছে। খাবারের এই অব্যবস্থাপনাটুকু বাদ দিলে এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং সাগরের বিশালতা, পরিষ্কার ওয়াশরুম এবং সার্বিক নিরাপত্তার ব্যবস্থা ছিল ওভারঅল খুবই উত্তম। যাই হোক, সকালের সুন্দর বাতাস গায়ে মেখে সাগরের নীল জলরাশিকে বিদায় জানিয়ে আমরা আবারও ফিরতি যাত্রা শুরু করলাম। যে মেঠোপথ ধরে হেঁটে এসেছিলাম সেই পথ ধরে আবারও অটো স্ট্যান্ডে, সেখান থেকে বারবকুণ্ড বাজার হয়ে সীতাকুণ্ড বাজার থেকে ঢাকার বাসে চেপে বসলাম। আমাদের এই ট্রাভেল ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আপনারা যদি আমাদের সাথে এমন সব সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে চান তবে আমাদের ফেসবুক গ্রুপ ট্রাভেল A1-এ যুক্ত হয়ে যান। গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। সামনের পর্বে আমাদের জন্য অপেক্ষা করছে দেশের অন্য কোনো প্রান্তের নতুন কোনো রোমাঞ্চকর ভ্রমণ গল্প। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে থাকুন। হ্যাপি ট্রাভেলিং। আল্লাহ হাফেজ।